হলো সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। প্রিয় দর্শক, আপনাদের ভালো লাগার ভালোবাসার যমুনা টেলিভিশন দ্বিতীয় যুগে যাত্রা শুরু করলো। এই মাহেন্দ্রক্ষণে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই আমাদের। শুধু ঘোষণা করতে চাই, টিম যমুনার দায়বদ্ধতা শুধু দর্শকের কাছে। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলার যে ব্রত নিয়ে চলেছি আমরা, সেই পথ মসৃণ না হলেও থাকতে চাই অবিচল। সবার আগে সঠিক তথ্য গভীর থেকে তুলে আনার সাধনায় আমাদের মাথায় তুলেছেন আপনারা। পরিস্থিতি যত কঠিনই হোক, টিম যমুনা সে পথে হেঁটে যেতে চায় বিচ্যুতিহীন। মাহফুজ মিঠুর ক্যামেরায়, বাকিটা সুমাইয়া ঐশীর রিপোর্টে। আরেকটা নতুন সকালের শুরু। অবিকল তথ্য, সার্জারির এই পদ্ধতিকে বলা হয় ইলিজার্ভ। নির্ভীক সাহস, এটি করছেন রনি নামের এই ব্যক্তি, যিনি ৮ম শ্রেণী পাস। আর অনেকখানি ভরসা। যমুনা শুধু একটি টেলিভিশন চ্যানেল নয়, সাধারণ মানুষের জীবনের একটি অংশ। এনায়েত হোসেনের এই অবসর জীবনে তেমনই এক স্মৃতির অংশ যমুনা টেলিভিশন। আমার এখনো মনে আছে সেই নারায়ণগঞ্জের 14 সালের সেই ঘটনাটা, যেটা কি বিভৎস লাইভ হচ্ছিল। আমি বসে পড়লাম এবং টিভি খুলে যেটা দেখলাম, অত বিভৎস আমার জীবনে আমি আর কখনো দেখিনি। তারা বলতেছে এই দুইটা লাশ পাওয়া গেছে এবং কচুরিপানার ভিতরে সেই লাশগুলো ভেসে আছে। ওটা দেখে আমার এখনো স্মৃতিপটে ওই স্মৃতিগুলো রয়ে গেছে। এক যুগের যাত্রা শেষে এবার পদার্পণ দ্বিতীয় যুগে। এনায়েত হোসেনের মতো পরবর্তী প্রজন্মের উত্তরসূরিদের কাছেও যমুনা টেলিভিশন এক নির্ভরতার নাম। আমার মনে আছে 2018 সালে এবং 24 সালে ইলেকশনে ওরা যেভাবে সাহসিকতার সাথে নিউজগুলো প্রেজেন্ট করেছিল, এটা সত্যিই কমেন্ডেবল। এই এক যুগের পথ চলায় যমুনা টেলিভিশনের সাহসের সাক্ষী তরুণরাও। দেশের প্রতিটি কোণার সংবাদ, অনিয়ম, বিশ্ব পরিস্থিতি, খেলার মাঠ সহ সব সংবাদে যমুনাতে নির্ভরতা তাদের। 24-এর অভ্যুত্থানের নিদারুণ সে দুঃসময়েও এই তরুণরা আয়না খুঁজে পেয়েছিল যমুনার পর্দায়। 2024 সালে জুনে গণ অভ্যুত্থানটা আমাদের জন্য অনেক হার্শ একটা জিনিস ছিল। ওই সময় বিভিন্ন টিভি চ্যানেলে বিভিন্ন তথ্য দেওয়া ছিল, কিন্তু সেই সময় আমাদের মনে হয়েছে যে যমুনা টিভির নিউজগুলো একটু ডিফারেন্ট, একটু ট্রুথফুল। 24-এর আন্দোলনের সময় কিন্তু আমরা যমুনা টেলিভিশনের উপর নির্ভর ছিলাম, কারণ মাঠ থেকে ওরা একদম সঠিক নিউজটা দিয়েছে। ঘরে বসে যেভাবে সঠিক তথ্যগুলো পেয়েছি, এই জন্য তো যমুনা টেলিভিশনকে অনেক ভালো লাগে। এখানে আসলে নিউজগুলো আমার মনে হয় খুব বেশি অথেন্টিক হয়। যমুনা টিভির নিউজ, লাইভ নিউজগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সবসময়। আমার ফেভারিট হচ্ছে স্পোর্টসের যতগুলো নিউজ আছে। যমুনা টিভির সব খবরের প্রোগ্রামটা আমার কাছে খুব ভালো লাগে। পক্ষপাতহীনভাবে উপস্থাপনাটা আমার ভালো লাগে। তরুণ প্রজন্ম যারা রয়েছে, আমরা সবাই যমুনা টেলিভিশনকে ভালোবাসি। যমুনা টেলিভিশন নির্দিষ্ট কোনো প্রজন্মের নয়, নির্দিষ্ট কোনো শ্রেণী কিংবা নির্দিষ্ট কোনো পক্ষের নয়। বলে গেছে, বলে যায় সব শ্রেণী পেশার নাগরিকের কথা। দেশ বিদেশের প্রতিটি কোণায় যত অন্যায্যতার স্রোত, যমুনা টেলিভিশন নির্ভীক নাবিকের মতো তরি বেয়ে চলে সেই স্রোতের ঠিক বিপরীতে। তাই তো কোটি প্রাণের ভালোবাসা আর ভরসায় উচ্চারিত হয় যমুনা টেলিভিশনের নাম। যমুনা নিউজ দেখি, যমুনা টিভি দেখতে আমার ভালো লাগে। যমুনা টিভির আইডেক্সটা আমার কাছে ভালো লাগে। সংবাদের ক্ষেত্রে প্রবাসীদের আস্থার জায়গা যমুনা টেলিভিশন। বিদেশ থেকেও আমরা যমুনা টিভি দেখি। আব্বু যখনই বাড়িতে থাকে বা কাজে থেকে যখনই বাসায় ফিরে, এই বিকেল থেকে সন্ধ্যা অবধি পর্যন্ত তার সারা দিন জাস্ট যমুনার বিভিন্ন নিউজ। আইডেক্স যেটা ইন্টারন্যাশনাল, ওইটা খুব ভালো লাগে, সারাক্ষণই দেখি আমরা বাসায়। বস্তুনিষ্ঠ সংবাদ আমরা পাই যমুনা টিভিতে। যমুনা টিভিতে নিউজগুলো বা যে প্রতিবেদনগুলো হয়, এটা বর্তমান সামঞ্জস্যপূর্ণ বা ওনারা ভালো নিউজ করে থাকেন। আমার দোকানে ম্যাক্সিমাম কাস্টমার যারা আছে, তারা বললে টিভি ছাড়লে যমুনাতেই আমরা দেখা হয়। সবসময় অগ্রগণী একটা ভূমিকা থাকে যে দেশে চলমান পরিস্থিতি, দেশের শেয়ার বাজার, দেশের রাজনীতি। যমুনা টেলিভিশনের যে ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে আমি বিভিন্ন খবর আমি দেখি। যমুনা টিভিটা ভালো, আমরা সবার আগে খবরটা আমরা জানতে পারি। কাজের মাঝে যমুনা টিভির খবরটাই বেশি দেখা হয়। দেশ এবং দেশের বাইরে বাংলাভাষীদের এই ভরসার জায়গাটা একদিনে তৈরি হয়নি।
কোনো চ্যানেল ছাড়া নেই, ওই যে একমাত্র এই চ্যানেলটা ছাড়া। শুধু একটি পট পরিবর্তন বা একটি অভ্যুত্থান নয়, প্রতিটি বাঁকে যত ঝুঁকি, যত বাধা আর স্রোতের তীব্রতা, যমুনা টেলিভিশন এগিয়ে গেছে অদম্য চিত্তে। সবকিছুকে তুচ্ছ করে যমুনা টেলিভিশনের ধ্যান এবং জ্ঞান এদেশের মাটি ও মানুষ। যুগান্তরের এই মুহূর্তেও টিম যমুনার ভরসা, নিজেদের পেশাদারিত্ব আর দর্শকের বুক ভরা ভালোবাসা। শুধু সেটে নয়, 3 কোটি সাবস্ক্রাইবারের একমাত্র ইউটিউব চ্যানেল হিসেবে বাংলাদেশকেও যমুনা তুলে ধরেছে নতুন সিঁড়িতে। আপনাদের এই ভরসা এবং হাসি মুখগুলোই আমাদের এগিয়ে চলার শক্তি। এভাবে আমরা অনেকটা দূর এগিয়ে যেতে চাই, এগিয়ে রাখতে চাই। শুধু একটি যুগ নয়, যুগ যুগান্তর ধরে যমুনা টেলিভিশন সবসময় সত্যের পথে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। আজ দ্বিতীয় যুগে যাত্রা শুরু করলো যমুনা টেলিভিশন। দিনটি উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় চলছে নানা আয়োজন। বগুড়ায় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য কালাম আজাদ, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, গত 12 বছরে যমুনা টেলিভিশন সব সময় সত্যের পক্ষে থেকেছে। এজন্য গণমানুষের আস্থা অর্জন করতে পেরেছে বেসরকারি টিভি চ্যানেলটি। যমুনা টেলিভিশনের এক যুগ পূর্তিতে চাঁদপুরে বের করা হয় শোভাযাত্রা। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে কনফারেন্স রুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জিয়াউর রহমান। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ আরও অনেকে অংশ নেন। যমুনা টেলিভিশন আগামীতেও সংবাদ প্রচারে সাহসী ভূমিকা রাখবে বলে প্রত্যাশা জানান বক্তারা। ঠাকুরগাঁওয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। যমুনা টেলিভিশনের যুগ পূর্তিতে সকল কর্মীকে শুভেচ্ছা জানান আগত অতিথিরা। কেক কাটা, আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে জয়পুরহাটে উদযাপিত হচ্ছে যমুনা টেলিভিশনের এক যুগ পূর্তি। এতে অংশ নেন শিক্ষক, চিকিৎসক, গণমাধ্যম কর্মী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ নানা শ্রেণী পেশার মানুষ। যমুনা টেলিভিশন সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকবে বলে প্রত্যাশা জানান বক্তারা। শেরপুরেও কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে অংশ নেন গণমাধ্যম কর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ আরও অনেকে। অনুষ্ঠানে বক্তারা বলেন, যমুনা টেলিভিশন গত 12 বছর ধরে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে চলেছে, জয় করেছে কোটি কোটি দর্শকের ভালোবাসা। যমুনা টেলিভিশনের এক যুগ পূর্তিতে বাগেরহাটের মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা হয়। এতে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যমুনা টেলিভিশন আগামীতেও ভূমিকা রেখে চলবে বলে আশাবাদ জানান তারা। জ্বালানি আমদানির ক্ষেত্রে বাংলাদেশের উপর কোনো দেশের বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি জানান, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই। সাশ্রয়ী দামে সরকার যে কোনো উৎস থেকে তেল কিনতে পারবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ডি ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাতের পর মন্ত্রী একথা জানান। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। তিনি প্রধানমন্ত্রীর হাতে 2টি ছবি ও হোয়াইট হাউসের একটি রিপ্লেকা তুলে দেন, যার একটি ছবিতে রয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রেসিডেন্ট জিমি কার্টার, আর অপর ছবিতে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়র। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামীতে দুদেশের সম্পর্ক কেমন হবে, উন্নয়ন ও রোহিঙ্গাদের সহযোগিতা অব্যাহত রাখা নিয়ে আলোচনায় গুরুত্ব পায়। এছাড়া বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা দিতে আগ্রহী যুক্তরাষ্ট্র। আমাদের জ্বালানি সিকিউরিটির জন্য তারা সাপোর্ট করবেন সেই নিশ্চয়তা আমাদেরকে দিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নাই। এই যে চুক্তি সেটা আমরা প্রকাশ করে দিয়েছি।
দুই নম্বর কথা হচ্ছে যে কেউ কেউ বলছেন যে এই চুক্তির কারণে আমাদেরকে আমেরিকার কাছে পারমিশন চাইতে হচ্ছে। একেবারে মিথ্যে কথা। এই রাশিয়ান তেল কেনার ব্যাপারে সব দেশের উপরে রেস্ট্রিকশন আছে, আমেরিকান রেস্ট্রিকশন। আমরা সব রকম সোর্স থেকে কিনবো। আমরা চাইছি যে আমাদের ক্রেতারা সুলভ মূল্যে এই ডিজেল কিংবা অন্যান্য এনার্জি প্রোডাক্টগুলি পান। ইস্টার সানডে উপলক্ষে এদিন সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় করতে আসেন খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধি দল। এ সময় প্রধানমন্ত্রীর কাছে বেশ কিছু দাবি উত্থাপন করেন তারা। পুনরুত্থান দিবসটি যেন জাতীয়ভাবে ছুটির দিন ঘোষণা করা হয়। দ্বিতীয় দাবি ছিল আমাদের ট্রাস্ট, খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট এর যেন পুনর্গঠন করা হয়। এই দুটি বিষয়ে গুরুত্ব ছিল এবং মত বিনিময় ছিল, এবং আমরা অত্যন্ত খুশি এবং একথা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং তিনি আমাদের জন্য প্রয়োজনীয় যেটা করা দরকার সাধ্যের মধ্যে এটা করবেন। আরেকটি দাবি আমাদের ছিল সংরক্ষিত নারী আসনে যেন একজন খ্রিস্টান প্রতিষ্ঠানদের মধ্যে থেকে একজন নারীকে নির্বাচন করা হয়। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খুসরু মাহমুদ চৌধুরী। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীতে আজও দিনের শুরুতেই জ্বালানি তেল সংগ্রহে কয়েক কিলোমিটারের দীর্ঘ সারি দেখা গেছে ফিলিং স্টেশনগুলোয়। ভোর থেকেই অপেক্ষায় ছিল গ্রাহকরা। তাদের অভিযোগ, অবৈধভাবে মজুত করার কারণেই তেলের সংকট। পাম্প কর্তৃপক্ষ বলছে, ডিপো থেকে নিয়মিত সরবরাহ এলেও চাহিদা পূরণে তা অপর্যাপ্ত। জানান, প্রতিদিন ডিপো থেকে একই পরিমাণে তেল পাচ্ছেন তারা। তবে মজুতদারির অভিযোগে পাম্প কর্তৃপক্ষ দোষারোপ করছেন গ্রাহকদের। পাম্পে পাম্পে ব্যক্তিগত গাড়ি আর মোটরবাইক চালকদের দীর্ঘ সারি, সবারই অপেক্ষা জ্বালানি তেলের জন্য। নিকুঞ্জের একটি ফিলিং স্টেশনে যানবাহনের সারি ছিল দুদিক থেকেই। একদিক ছাড়িয়ে যায় কুর্মিটোলা হাসপাতাল, আরেক দিক চলে যায় খিলক্ষেতের স্থানীয় এলাকার ভিতরে। তেল নিতে যারা এসেছেন তাদের অধিকাংশই ভোর থেকে লাইনে দাঁড়িয়ে। ডিপো থেকে ফিলিং স্টেশনে তেল লোড হওয়া মাত্র অনেক জায়গায় গ্রাহকদের হর্ষধ্বনি দিতে দেখা যায়। 12 মিনিট কম 11টা বাজতেছে, এখনো হচ্ছে আমরা তেল পাচ্ছি না। ফজরের আজানের পর থেকে তেলটা দেওয়া শুরু করে, তাইলে আমরা সবাই ডিউটিতে যাইতে পারি। আজকে আমি ডিউটি করতে যাইতে পারি নাই, আমার স্যালারি অফিস থেকে কাইটে দিবে, কিচ্ছু করার নাই ভাই। তাও এদিকে পাওয়া যায়, অন্য জায়গায় পাওয়াই যায় না। অনেক গ্রাহক রাত থেকেই লাইনে দাঁড়ানো, গাড়িতে জ্বালানি না থাকায় নিরুপায় হয়ে দীর্ঘ সময় ধরে অবস্থান। সিরিয়াল কিন্তু সে জামতলা পার হয়ে এলাকার ভিতরে ঢুকে গেছে। আমার গাড়ি বন্ধ হয়ে গেছে, ধাক্কাইতে ধাক্কাইতে পুরো শরীরের ঘামটা অবস্থা খারাপ। পরে গেছে এক লোকাল দোকানে 200 টাকার নিচে তেল দিবেই না। আমি আধা বেলা সময় সপ্তাহে একদিন ছুটি পাই। আমি একদিন ছুটির ভিতরে যদি আমি আধা বেলা সময় এখানে কাটাই, তাহলে আমার বাকি কি আর কাজ নেই ভাই। অধিকাংশ পাম্প কর্তৃপক্ষই বলছে তেল সরবরাহ স্বাভাবিক। মাঝে মধ্যে সরবরাহ কম হলেও প্রভাব পড়ার কথা না বলে দাবি করেন অনেকে। তবে এবার এমন হওয়ার কারণ গ্রাহকদের মাঝে বিরাজমান আতঙ্ক থেকে অতিরিক্ত কেনার প্রবণতা। আনুষঙ্গিক যে পাম্পগুলি আছে চাহিদা তুলনায় অনেক কম, সেই গ্রাহকগুলি বাধ্য হয়ে এখানে আসতেছে। আন্তর্জাতিক পর্যায়ে যে ক্রাইসিস, সেই ক্রাইসিস মোতাবেক আমরা তেল ভালো পাচ্ছি। প্রত্যেকটা পাম্পেই অভিযোগ আছে যে বাইক একবার এসে তেল নিচ্ছে, কিছুক্ষণের মধ্যে খালি করে আবার সে পুনরায় সিরিয়াল দিচ্ছে। একটা বাইক যে যৌক্তিকভাবে 10 লিটার তেল একদিন শেষ করতে পারে না, তো তখন দেখা যাবে তো মানুষ এমনি আশা কমে যাবে যখন সে একটা সার্ভিলেন্সের মধ্যে চলে আসবে। গ্রাহকরা যেন অতিরিক্ত জ্বালানি তেল নিতে না পারে তা নিশ্চিতে অ্যাপ ডেভেলপের কাজ চলছে বলেও আভাস দেন সরকারিভাবে নিযুক্ত অফিসাররা। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। আগামী 3 মাসের অকটেন পেট্রোলের মজুদ আছে। এখন চেষ্টা চলছে আগামী 3 মাসের ডিজেল সংগ্রহের। দুপুরে সচিবালয়ে নিজ দফতরে এই তথ্য জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম। প্রতিমন্ত্রী জানান, রাশিয়া থেকে তেল কেনার বিষয়ে ইতিবাচক যুক্তরাষ্ট্র। বলেন, আনুষ্ঠানিক ঘোষণা না হলে এই নিয়ে আশাবাদী সরকার। ব্রিফিংয়ে মার্কেট, শপিং মল বন্ধের সময়সীমা 1 ঘন্টা বাড়ানোর সিদ্ধান্তের কথা জানান প্রতিমন্ত্রী। ইরান যুদ্ধ শুরুর পর থেকেই সংকটের শুরু। দেশের বিভিন্ন জায়গায় পেট্রোল পাম্পগুলোতে তেলের জন্য অপেক্ষমানদের লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এমন অবস্থায় বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির চেষ্টা করছে সরকার। গত দুদিনে নতুন করে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে 61,000 টন ডিজেল।
আমাদের সকল প্রস্তুতি রোববার দুপুরে জ্বালানি তেলের মজুদ নিয়ে কথা বলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম। বলেন, এপ্রিল পর্যন্ত সব ধরনের জ্বালানি চাহিদা পূরণের প্রস্তুতি আছে সরকারের। প্রায় 3 মাসের মতো অকটেন এবং পেট্রোলের আমরা যেটা চাহিদা সেটা আমরা সংরক্ষণ করতে সক্ষম হয়েছি। ডিজেলের ক্ষেত্রে তাই, যে যারা দেশের সাথে আমরা চুক্তিবদ্ধ ছিল বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় তারা অনেকেই ফোর্স মেজর ডিক্লেয়ার করেছে, যে কারণে আমাদেরকে নতুন নতুন সোর্স আমাদেরকে সার্চ করতে হয়েছে এবং আমরা বেশ কিছু ভালো সোর্স পেয়েছি এবং যদি এটা বাস্তবায়ন হয় আমরা প্রয়োজনে তাদের কাছ থেকে আগামী 3 মাসের জন্য জ্বালানি সংগ্রহ করবার জন্য আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি। রাশিয়া থেকে তেল কেনার বিষয়ে যুক্তরাষ্ট্রের চিঠির উত্তর না পাওয়া গেলেও সরকার আশাবাদী বলেন প্রতিমন্ত্রী। আমাদের এই অ্যাপিলটা তারা অত্যন্ত ইতিবাচকভাবে তারা বিবেচনা করবেন বলেছেন। অফিসিয়ালি আমরা এখনো পর্যন্ত কোনো ডিক্লারেশন পাইনি, বাট উই আর অপটিমিস্টিক। আমরা আশাবাদী এখানে আমরা একটা ইতিবাচক সিদ্ধান্ত আমরা পাবো ইনশাআল্লাহ। বিদ্যুৎ সাশ্রয়ে মার্কেট শপিং মল খোলা রাখার সময়সীমা 1 ঘন্টা বাড়ানোর সিদ্ধান্তের কথা জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। তাদের অনুরোধ বিবেচনায় সরকার প্রধান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সন্ধ্যা 7টা পর্যন্ত এখন বিপণী বিতান খোলবার সময় পুনর্নির্ধারণ করেছেন। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন অফলাইনে ক্লাসের বিষয়ে আগামী বৃহস্পতিবার মন্ত্রী পরিষদ বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। ফেসিং টুয়ার্ড দ্য ফুয়েল ক্রাইসিস, সেই ব্যাপারে আমরা স্টেক হোল্ডারের সাথে এখনো বসতে পারিনি। আজকে জাস্ট ওপেনিং ডে, আমরা কাল পরশু স্টেক হোল্ডারদের সাথে বসে এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব এবং সেটা আমরা ক্যাবিনেটে অবগত করব, তারপরে ক্যাবিনেট সিদ্ধান্ত দিবেন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। সংক্রমিত হয়ে প্রতিদিনই ঢাকার হাসপাতালগুলোয় বাড়ছে হামের রোগে। রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালের শিশু ওয়ার্ডে গেল 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে 72 জন। সকালে এক শিশুর মৃত্যুর খবরও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোগের চাপ সামলাতেই রীতিমতো হিমশিম অবস্থা তাদের। এদিকে হাসপাতাল পরিদর্শন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানিয়েছেন, হামে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সর্বোচ্চ আন্তরিক সরকার। রোগীদের কারো বয়সই 2-3 বছরের বেশি নয়। জাগতিক জটিলতা না বোঝার বয়সে তীব্র যন্ত্রণায় হাসপাতালে কাতরাচ্ছে নিষ্পাপ এসব শিশু। হামের কারণেই তাদের এই করুণ দশা। ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালের তথ্য, হামে আক্রান্ত হয়ে 300 রোগী ভর্তি রয়েছেন এখন। শনিবার 72 জন শিশু ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরলেও সমসংখ্যক ভর্তিও হয়েছে। কমবেশি সবারই উপসর্গ এক। আসছি কালকে রাত্রে 12টা বাজে, ওনারা ট্রিটমেন্ট করতেছে, ভালোই করতেছে, কিন্তু ওর জ্বরটাই কমতেছে না। এখনো জ্বর 102, 103 এরকম, এই নিচে নামতেছে না জ্বর। জ্বর আসছিল প্রথম জ্বর আসার পর পরে মরছে, ঠান্ডা জ্বর কাশি। 5 দিন থেকে জ্বর আর ছোট ছোট গায়ে হাম উঠছে। আমি কামরাঙ্গীর চর থেকে আসছি, বাচ্চার অবস্থা অনেক সিরিয়াস ছিল, শ্বাসকষ্ট ছিল, মুখে গা ছিল, তার জন্য এখান থেকে ঢাকা মেডিকেল থেকে আমাদেরকে রেফার করছে। এখানে দেশের বিভিন্ন এলাকা থেকে হাম আক্রান্ত অনেক রোগী ঢাকায় আসছে চিকিৎসা নিতে। কোনো শিশু চিকিৎসা নিচ্ছে 1 সপ্তাহেরও বেশি সময় ধরে। সিস্টার আসছে, ডাক্তার আসছে, ওনারা দেখছে, দেখার পরে বললো আপনার বাবুর তো ওই হামের র্যাশ এগুলো নাই, ঠান্ডা জ্বর যেহেতু কমছে আপনার এখানে থেকে লাভ নেই। এই যে চোখ খুলতে পারে নাই 2 দিন, আবার হাম বাইর হয়েছিল, আবার ঠান্ডা কাশি, নিউমোনিয়া ধরছিল। হাম হলে সাধারণত দেখা যাচ্ছে বাসা বাড়িতে রাখলে একটু মানে যত্ন নিলে, কেয়ার করলেই সুস্থ হয়ে যায়, কিন্তু এরকম একটা যে জটিল পর্যায়ে চলে যায় এটা আমরা কখনো এ ধরনের কল্পনা করি না। দুপুরে হাম রোগীদের খোঁজ খবর নিতে ডিএনসিসি হাসপাতালে আসেন উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান। জানান, জনবল ঘাটতি থাকলেও চিকিৎসায় কোনো কমতি নেই। আমরা নতুন কিছু পরিকল্পনা এখানে করা যায় কিনা সেই কারণে কিন্তু আশা। তো আমরা আশা করছি এখানে যেভাবে চিকিৎসাগুলো দেওয়ার কথা তারা চেষ্টা করছে, বাট এখানে নার্সিংয়ের বা ডাক্তারের কিছু অভাব আছে। এরপরে আমরা যেই ডিভিশনগুলোতে আমরা যেমন ভ্যাকসিনেশনের কথা বললাম, সেটাকে যদি চালু করতে যাই আমাদের একটু উপরে জায়গাও আছে। অন্য হাসপাতালের মতোই ডিএনসিসিতে সুযোগ সুবিধা বৃদ্ধির কাজ চলছে বলে জানান উত্তর সিটির প্রশাসক। তাজনুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। হাম প্রতিরোধে 3 মে থেকে সারা দেশে শুরু হবে বিশেষ টিকা কর্মসূচি। এর আগে 12 এপ্রিল শুরু হবে ঢাকা সহ আরও 2 সিটি কর্পোরেশন এলাকায়।
সকালে ঢাকার নবাবগঞ্জে হামের টিকা কর্মসূচির উদ্বোধনের সময় এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। টিকা দেওয়ার সিরিঞ্জের ঘাটতি নেই বলেও নিশ্চিত করেন মন্ত্রী। বয়স পেরিয়েছে ৩, কিন্তু নেওয়া হয়নি হামের টিকা। তাই মায়ের হাত ধরে রোববার টিকা কেন্দ্রে এসেছে অহনা রানী। হামের টিকাটা আমি পাই নাই, যখন আমি দিতে চাইছি তখন আনি নাই। ম্যাম বললো কি টিকাটা পাওয়া যায় নাই। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অহনার বয়সী আরও অনেক শিশুকে পাওয়া গেল, যাদের কোনো কারণে হামের টিকা নেওয়া হয়নি। হামের প্রকোপ বাড়ায় বিশেষ ক্যাম্পেইনে টিকা পাচ্ছে তারা। হামের টিকা দেওয়া নেই, আর বাচ্চার বয়স 3 বছর আর 1 মাস বাকি। এখন যেহেতু এই হাম প্রতিরোধ করার জন্য আমাদের এই হাম টিকাটা দেওয়া দরকার, বাচ্চাদের সুস্থতার জন্য। হামের টাকা দেওয়া হয়নি, এর জন্যই তো আসছি হামের টাকা দিতে। আমার বাচ্চার বয়স 4 বছর, এখন আর কি দেওয়া হয়নি টিকা। টিকা কর্মসূচির উদ্বোধনের কথা ছিল সকাল 9টায়, পরে তার দেরি হয় 2 ঘন্টা। এর আগে টিকার জন্য নিবন্ধন করতে হয় অভিভাবকদের। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগের সরকার সময় মতো টিকা দেয়নি বলেই পরিস্থিতির অবনতি হয়েছে। বিগত সরকারগুলি 2020 ডিসেম্বরের পর এই টিকা কার্যক্রমটা অব্যাহত রাখেনি, বিধায় মিজেলসের আক্রমণটা বেড়ে গিয়েছে। চ্যালেঞ্জ ওইটাই ছিল যে আমরা এখন টিকাটা দিতে পারি কি না, কারণ আমরা যেই টিকাটা কিনতে যাচ্ছি ওই টিকাটার টাকা দেওয়া হয়েছে এডিবি দিয়ে ইউনিসেফের মাধ্যমে। ইট উইল টেক মোর 1.5 মান্থ। কোনো স্বল্পতা নেই, বরং বেশি আছে। 54 মিলিয়ন সিরিঞ্জ আছে, আমাদের দরকার অনেক কম। প্রথম পর্যায়ে টিকা দেয়া হচ্ছে 30 উপজেলায়। 12 এপ্রিল থেকে দেয়া হবে ঢাকার 2 সিটি কর্পোরেশন, ময়মনসিংহ ও বরিশাল সিটিতে। আর 3 মে থেকে পুরো দেশে চলবে এই টিকা কর্মসূচি। আপনারা অভিভাবকদের বুঝিয়ে নিকটস্থ হাসপাতালে আপনারা পাঠিয়ে দেবেন, যাতে করে একটা সন্তান আমাদের এই অনাগত সময়ে যাতে মৃত্যুর কুলে ডলে না পড়ে, কোনো মায়ের বুক যেন খালি না হয়, আপনারা সেই দিকে খেয়াল রাখবেন। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হামের টিকা কর্মসূচির জন্য রাখা হয়েছে 2 কোটির বেশি টিকা। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। বিশ্বের অনেক দেশ জ্বালানি তেলের দাম বাড়ালেও এখন পর্যন্ত সে পথে হাঁটেনি বাংলাদেশ। তবে কতক্ষণ এই সিদ্ধান্ত ধরে রাখা যাবে তা বলা কঠিন, কেননা সরকারের তহবিলে রক্তক্ষরণ হচ্ছে। এমন মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আবারও স্পষ্ট করলেন, এলডিসি থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশ হবার জন্য প্রস্তুত নয় বাংলাদেশ। পরিবর্তনের অদ্ভুত মঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশ আর এক পা এগোলেই জাতিসংঘের হিসাবে মিলবে উন্নয়নশীল দেশের তকমা। কিন্তু তাতে আর মিলবে না সহজ বাণিজ্যের সুবিধা, বাড়বে প্রতিযোগিতা, আর সেই চাপটা সরাসরি পড়বে রপ্তানি খাতে। তাই দায়িত্ব নিয়েই এলডিসি গ্র্যাজুয়েশন পেছাতে আবেদন করে নতুন সরকার। এই ইস্যুতে একাধিক বৈঠকও হয়েছে জাতিসংঘে। বিতর্ক আরও সরগরম হয় রোববার। বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য কতটা প্রস্তুত তা জানাতে জাতিসংঘের সাথে যৌথ মতবিনিময়ের আয়োজন করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি। গবেষকরা বলেন, রাজনৈতিক অস্থিরতার মাঝেও বাংলাদেশের গড় আয় কিংবা বৈষম্য সূচক ভালো। বৈশ্বিক সংকটের ধাক্কা সব দেশেই লেগেছে, তাই আলাদা করে বাংলাদেশের এলডিসি উত্তরণ পেছাবে কিনা তা জানা যাবে জাতিসংঘের মূল অধিবেশনে। বৈশ্বিক সংকটের ধাক্কা সব দেশের উপরই আছে। কোভিড মহামারী, রোহিঙ্গা সংকট, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইরান যুদ্ধ, কোনো কিছুই এর বাইরে নয়। এজন্য অনেক অর্থনীতি কিছুটা বিপদগ্রস্ত হয়ে পড়েছে। তবে মনে রাখতে হবে, এলডিসি গ্র্যাজুয়েশনে সংকট মানে শুধু পেছনের দিকে হাঁটা নয়, এটি আপনাকে সামনেও এগিয়ে নিতে পারে। এই সরকার নতুন অর্থনৈতিক মডেল আনতে চায়, যা একটি দুটি খাতের উপর নির্ভরশীল হবে না। ভোগ ও বিনিয়োগের উপর ভিত্তি করে অর্থনীতি চলবে। অযাচিত রেস্ট্রিকশন থাকবে না। আমরা এলডিসি গ্র্যাজুয়েশনের পথটি সহজ করে নিতে চাই। অর্থ পরিকল্পনা মন্ত্রী বলেন, শুধু সূচকের ভিত্তিতে সিদ্ধান্ত নিলে চলবে না। এত সংকটের মাঝেও সরকার নতুন অর্থনৈতিক মডেল আনতে চায়। সেটি করা গেলে উত্তরণ আরো সহজ হবে। Very low equilibrium. So to lift it up from there to where we intend to go, graduation cannot be the answer, quite honestly, পরে আলাদা ব্রিফিংয়ে অর্থমন্ত্রী বলেন, পণ্য ও সেবার দাম স্বাভাবিক রাখতে হিমশিম খাচ্ছে সরকার। আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ সাপ্লাই চেইন যখন ডিসরাপ্টেড হবে, এটা কোনো দেশের আভ্যন্তরীণ বিষয় না, এটা গ্লোবাল বিষয়। আমেরিকাতে তেলের দাম দ্বিগুণ হয়ে গেছে, শ্রীলঙ্কাতে 25% বাড়েছে, আমরা কিন্তু এখনো বাড়াই নেই।
কিন্তু এই বিষয়গুলো তো না বাড়িয়ে কতক্ষণ আপনি থাকতে পারবেন। এখন পর্যন্ত বিশ্বে এলডিসি উত্তোলন করতে পেরেছে মাত্র 8টি দেশ। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। আনন্দ বা মঙ্গল শোভাযাত্রা নয়, এবার পহেলা বৈশাখে শোভাযাত্রার নাম হবে বৈশাখী শোভাযাত্রা, এমনটাই জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। বলেন, পহেলা বৈশাখের শোভাযাত্রার নামকরণ নিয়ে এক ধরনের মতপার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। নামকরণ নিয়ে বিতর্ক তৈরির চেষ্টা চলছে বলেও জানান তিনি। বিভাজন নয়, বৈচিত্র্যের মাধ্যমে ঐক্য ধরে রাখতেই নামকরণ নিয়ে বিতর্কের অবসান প্রয়োজন বলেও মনে করেন সংস্কৃতি মন্ত্রী। সরকারি সিদ্ধান্ত আমরা এটাকে আনন্দ শোভাযাত্রা বলবো না, মঙ্গল শোভাযাত্রা বলবো না। শোভাযাত্রা হবে যথাযোগ্য মর্যাদার সাথে, সমস্ত সংস্কৃতির এখানে প্রদর্শন থাকবে, যাদের মতো যাদের অন্তরে ঢোল বাদ্য পোশাক আশাক নিয়ে আমাদের একটা আনন্দঘনক শোভাযাত্রা। খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে বা যীশু খ্রিস্টের পুনরুত্থান দিবস আজ। খ্রিস্ট ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইহুদি শাসক গোষ্ঠী তাদের কুসংস্কারাচ্ছন্ন শাসন ব্যবস্থা অক্ষুণ্ণ রাখতে যিশুকে অন্যায়ভাবে হত্যা করেছিল। খ্রিস্টান ধর্মমতে এই দিনে যিশু মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়ে তাদের পাপ থেকে মুক্ত করেছিলেন। মৃত্যুর তৃতীয় দিবস অর্থাৎ রোববার তিনি পুনরুজ্জীবিত হন। তাই যিশুর পুনরুত্থানের এই রোববারকে ইস্টার সানডে বলা হয়। দিনটি উপলক্ষে সকাল থেকে রাজধানী ঢাকা সহ সারা দেশের বিভিন্ন গির্জায় প্রার্থনা করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। দেশ ও জাতির মঙ্গল কামনায় হচ্ছে বিশেষ প্রার্থনা। এছাড়া রাজধানীর তেজগাঁও ক্যাথলিক চার্চ মিশন সহ সব গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে। আজকের দিনে যীশু খ্রিস্ট পুনরুত্থান করছেন, এটা আমাদের জন্য অনেকই একটা আনন্দের দিন। আর আমরা আশা করি সামনে যে দিনগুলোতে আছি এই দিনগুলোতে ঠিক এইভাবেই আমরা আনন্দের যে দিন কাটাবো। ঈশ্বরের কাছে আশীর্বাদ চাই, পরিবারের শান্তি ফিরে আসে, আর ছেলেমেয়েদের নিয়ে যেন আমরা ভালো থাকি। আমাদের তো যুদ্ধ বন্ধের জন্য থাকবে, যেহেতু যিশু হলো শান্তির রাজা, ইনি পৃথিবীতে শান্তি বয়ে নিয়ে আসছেন, এটা তো অবশ্যই থাকবে। ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করবো, যিশুর কাছে প্রার্থনা করবো। দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে পালিত হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে। সকালে পাবনা শহরের ব্যাপটিস্ট চার্চে বিশেষ প্রার্থনা পরিচালনা করেন যাজক ইসাহাক সরকার। এর আগে জেলা পুলিশ লাইন ও আরিফপুর খ্রিস্টান কবরস্থানে মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এছাড়াও জেলার চাটমোহর, আটঘরিয়া সহ বিভিন্ন উপজেলার গির্জাগুলোতে ইস্টার সানডের বিশেষ প্রার্থনা করা হয়। গোপালগঞ্জে উদযাপিত হয়েছে ইস্টার সানডে। সকালে যীশু খ্রিস্টের পুনরুত্থান উপলক্ষে ফেলোশিপ শহরের ঘোষেরচর ব্যাপটিস্ট চার্চে এই দিনে বিশেষ প্রার্থনা ও গির্জায় উপাসনার আয়োজন করা হয়। চার্চের ফাদার পাস্তর জিবেস্তা গমেজ প্রভাত প্রার্থনা ও ধর্মীয় সঙ্গীত পরিবেশন করান। পরে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি স্বপন কুমার বিশ্বাস। বক্তব্য রাখেন খ্রিস্টান ফেলোশিপের গোপালগঞ্জের সভাপতি স্যামুয়েল এসবালা। আরেকবার স্বাগত, আপনারা দেখছেন সব খবর। পেশাদারিত্বের সাথে কাজ করছে র্যাব, মনে করেন নতুন মহাপরিচালক আহসান হাবিব পলাশ। আর এভাবে কাজ করলে সংস্থাটির উপর আরোপ করা মার্কিন নিষেধাজ্ঞা উঠে যাবে বলেও আশাবাদী তিনি। বলেন, র্যাবের মতো সংস্থার প্রয়োজন আছে বাংলাদেশে, তবে সংস্থাটি বিলুপ্ত হবে কিনা সে সিদ্ধান্ত নেবে সরকার। বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব নামে এলিট ফোর্সটির যাত্রা শুরু 2004 সালে। র্যাব মূলত পুলিশ, সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীর সদস্যদের সমন্বয়ে একটি বিশেষায়িত ইউনিট। তবে গুম, খুন, ক্রসফায়ার সহ নানা অপকর্মে জড়িয়ে প্রশ্নবিদ্ধ এই বাহিনীর ভাবমূর্তি। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালের 10 ডিসেম্বর র্যাবের উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। পরে গুমের মতো গুরুতর অপরাধ ও প্রাতিষ্ঠানিক মানবাধিকার লঙ্ঘনের দায়ভার থেকে র্যাব বিলুপ্তির সুপারিশ করে বিগত অন্তর্বর্তী সরকারের গুম সংক্রান্ত কমিশন। র্যাবকে যদি সঠিকভাবে পরিচালনা করা যায়। দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি র্যাব মহাপরিচালক। তিনি মনে করেন, অতীতে নানা কারণে বিতর্কিত হলেও গেল 1.5 বছরে প্রমাণ হয়েছে পেশাদারিত্বের সাথে কাজ করতে পারে সংস্থাটি। আমি আসলে মনে করি একটা এই ধরনের একটা সংগঠন থাকার প্রয়োজন আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি বাইরে ছিলাম বলে র্যাব তো পুলিশেরই একটা সংগঠন, সুতরাং এখানে আলাদাভাবে আমরা দেখছি না, এবং র্যাবের এখানে থাকার প্রয়োজনীয়তা সম্পর্কে কোনো দ্বিমত নেই। এবং আমি বাইরে থেকে যা দেখেছি
আমি এসে আরও বেশি স্ট্রাকচার্ড, আরও আমার ইমপ্রেশন আরও ভালো হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাপরিচালক কথা বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নিয়ে। জানান অপরাধীদের ব্যাপারে সতর্কতার বাহিনী। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এই বিষয়গুলো আছে কি নাই একবারে কথাগুলো জবাব আমি দিতে চাইবো না, বাট আমরা কাজ করছি। সুতরাং যে বাদই থাকুক আমরা সব বাদকে ইনশাআল্লাহ নির্মূল করতে পারবো। র্যাব মহাপরিচালক জানান বিভিন্ন অপরাধে জড়িত সদস্যদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা চলমান। ট্রাইব্যুনাল চাইলে সব ধরনের সহায়তা দিতেও প্রস্তুত। বিচার প্রক্রিয়ার সাথে সম্পর্কিত যে কোনো বিষয়ে আমাদের কাছে সহায়তা চাওয়া হলে আমরা সর্বোচ্চ সহায়তা প্রদান করব। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ফুটপাত দখল ও সড়ক দখল করে গড়ে ওঠা দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ডিএমপি। অভিযানের শেষ দিনে নিউ মার্কেট, সায়েন্স ল্যাব ও এলিফ্যান্ট রোডে অভিযান চালানো হয়। আগাম কোনো নোটিশ ছাড়া অভিযান চালানোয় ক্ষোভ জানান ক্ষুদ্র ব্যবসায়ীরা। তবে চলাচলের সুবিধা হওয়ায় পথচারীরা সাধুবাদ জানায়। ম্যাজিস্ট্রেট জানান অবৈধ দখল, পার্কিংয়ের দায়ে জরিমানা ও মামলা করা হয়েছে। রাজধানী নিউ মার্কেট এলাকা ফুটপাত সহ দখলে ছিল সড়কের বেশিরভাগ অংশ। যানবাহন দূরে থাক, মানুষের হাঁটার উপায় ছিল না। পথচারীদের সুবিধার জন্য রোববার সেখানে অভিযান চালায় ডিএমপি। অভিযানের খবর পেয়ে আগেই মালামাল সরিয়ে নেয় ক্ষুদ্র ব্যবসায়ীরা, কিন্তু ক্ষোভ জানান নোটিশ ছাড়া এমন পদক্ষেপ নেয়। তবে ফুটপাত দখলমুক্ত করায় সাধুবাদ জানান সাধারণ মানুষ। 10,000 জরিমানা করছে কোনো কিছু না বলেই। আর এই যে এই দোকানগুলো আপনার এদিকে আমরা ঘুরান না, দেখেন না, এগুলো কি অবৈধ না? বাইরে একটা পিরিচ ছিল, এই জন্য আমাকে 20,000 টাকা জরিমানা করে হ্যান্ডকাপ লাগাইছে হাতে। ছেলে সন্তান খাইছি, কইরা ফিরা খাইছি, যদি আপনারা কিছু কইরা দেন তো আমরা কইরা কইতে খাইতে না। টাকা নিয়ে নামা উঠা আমার অনেক কষ্ট হয়, তো এটা তো অনেক উপকার হবে যদি উঠা যায় উচ্ছেদ থাকে। আমাদের এখানে আসা যাওয়ার সুবিধা হবে এখানে, তাছাড়া তো নর্মালি আসতে অনেক সময় লাগে, যে ভিড়, হেঁটে যেতেও প্রবলেম হয় আর কি। উচ্ছেদ করে দেওয়ার পরে এখন রাস্তাটা ফ্রি মনে হচ্ছে। অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট জানান অবৈধ অবকাঠামো ভেঙে দেওয়া হয়েছে। পুনরায় দখল না করতে সতর্ক করেন তিনি। সর্বোচ্চ চেষ্টা করছি এটাকে সরিয়ে দেওয়ার জন্য। আমি দেখছেন যে জায়গায় দাঁড়িয়ে থেকে এটা রিমুভ না হওয়া পর্যন্ত আমি যাচ্ছি না। তারপর ওরা আসছে, ওদেরকে আমরা আবার সতর্ক করছি ওরা যেন চলে যায়। চলে না গেলে আমরা পরবর্তী ওনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব। এবং আমরা কোনো মালামাল নিয়ে দেখবেন, আমরা কোনো মালামাল না নিয়ে ওরা যে স্ট্রাকচার ব্যবহার করে ব্যবসাগুলো পরিচালনা করে, এই যে কাঠের চৌকি, তারপর বিভিন্ন ফ্রেম, এইগুলো আমরা উঠিয়ে নিয়ে যে ডাস্টবিনে আমরা ডাম্পিং করে দিব। কাজে বাধা দেওয়ায় 3 জনকে আটক ও 16 দোকানিকে 84,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধ পার্কিংয়ের জন্য 50টি মামলা করেন ম্যাজিস্ট্রেট। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। সংশোধিত শ্রম আইনে শ্রমিক সংজ্ঞায় কর্মচারী বা কর্মকর্তা যুক্ত করায় শিল্প খাতে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। শ্রমিকের চাকরির অবসায়ন সুবিধাতেও রয়েছে অস্পৃষ্টতা। বিকেলে শ্রম আইন সংশোধিত অধ্যাদেশ 2025-এর কয়েকটি বিধান নিয়ে আপত্তি তুলে সংবাদ সম্মেলন করেছে বিকেএমইএ। ব্রিফিংয়ে যৌথ দর কষাকষি প্রতিনিধি নির্বাচনে আপত্তি তোলা হয়। বলা হয় ত্রিপক্ষীয় কমিটির সভায় নেওয়া সিদ্ধান্ত কার্যকর করা উচিত। জানানো হয় শ্রমিকদের ভবিষ্যৎ তহবিল এবং সর্বজনীন পেনশন স্কিম অংশগ্রহণ নিয়েও ধূম্রজাল তৈরি হয়েছে। দুটি বিধান একসঙ্গে চালু রাখলে সমস্যা তৈরি হবে। বৈষম্য, সহিংসতা ও হয়রানির অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রে কমিটি গঠন এবং তার জন্য শর্তযুক্ত করা নিয়ে আপত্তি তুলেছে পোশাক খাতের অন্যতম শীর্ষ এই সংগঠন। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ শ্রম সংশোধন অধ্যাদেশ 2025-এর সংশোধন করে অধ্যাদেশ জারি করেছে, যা বাস্তব প্রয়োগের ক্ষেত্রে কয়েকটি ধারা শিল্প মালিকদের জন্য জটিলতা ও বিভ্রান্তি সৃষ্টি করেছে এবং উৎপাদন ব্যয় বৃদ্ধি ও প্রশাসনিক জটিলতা এবং প্রতিযোগিতামূলক সক্ষমতা হ্রাসের ঝুঁকি তৈরি করেছে বলে উদ্যোক্তারা আশঙ্কা প্রকাশ করছেন। কেরানীগঞ্জের ভয়াবহ আগুনে এখনও নিখোঁজ অনেকে, এমন দাবি স্বজনদের। শনিবার সারা রাত অভিযান চালিয়ে 6 জনের মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। নিখোঁজদের উদ্ধারে আজও চলছে উদ্ধার অভিযান। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক কামরুল হাসান জানান 70% জায়গায় অভিযান সম্পন্ন হয়েছে। শ্রমিকদের অনেকে নিখোঁজ এমন দাবিতে পুড়ে যাওয়া কারখানার সামনে স্বজনরা অপেক্ষা করছেন। কারখানায় উপস্থিতির তালিকা যাচাই করে দেখছে ফায়ার সার্ভিস। আজ উদ্ধার কাজ চালানো হবে। গতকাল দুপুর 12টার দিকে লাইটার কারখানায় আগুন লাগে। প্রায় 2.5 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আমরা মোটামুটি প্রায় 70-75% এরিয়ার সার্চিং কাজ শেষ করে ফেলছি। সর্বশেষ যে ডেড বডিটা পাওয়া গেছে সেটা আমরা একেবারে এই যে বিল্ডিংয়ে যে পাশে একটা ভবন দেখতে পাচ্ছেন, টিন শেড, এটা স্টিল স্ট্রাকচার, একেবারে ওই কর্নারে
মিসিং কমপ্লেন আছে অল্প বিস্তর, বাট কোনো নির্দিষ্ট সংখ্যা এমন নাই যে আমার এখানে 10 জন মিসিং আছে, 5 জন মিসিং আছে, এমন কোনো সংখ্যা নাই। বাট কেউ কেউ এসে বলতেছে আমার লোক পাচ্ছি না। 18তম বারের মতো জাতীয় পর্যায়ের মেন্টাল অ্যারিথমেটিক প্রতিযোগিতার আয়োজন করেছে আলোহা বাংলাদেশ। গেল শুক্র শনিবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় সারা দেশের 600-র বেশি স্কুল থেকে 3400 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শিশুরা কত দ্রুত ও নির্ভুলভাবে সমাধানে পৌঁছাতে পারে তা পরীক্ষা করতে প্রতিযোগিতাটি আয়োজিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের 5 মিনিটের মধ্যে 70টি জটিল গাণিতিক সমাধান করতে বলা হয়। অনুষ্ঠানে আলোচকরা জানান, এই প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণকারীদের নিজেদের সম্ভাবনা প্রকাশ করার এবং নতুন প্রতিভা আবিষ্কার করার সুযোগ পাবে। জুলাই হত্যাকাণ্ডে শামীম ওসমান সহ 12 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানি আগামী 19 এপ্রিল। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম সহ 6 জনকে হত্যায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ সহ 22 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। সকালে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। এর আগে গত বৃহস্পতিবার প্রসিকিউশনের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। 22 আসামির মধ্যে ফজলে করিম সহ 4 জন গ্রেফতার আছেন। পলাতক 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করা হয়েছে। তাদের বিরুদ্ধে মোট 3টি অভিযোগ আনা হয়েছে। সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগ অধ্যাদেশ রহিতকরণ স্বাধীন বিচার বিভাগকে বাধাগ্রস্ত করবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রোববার বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে কথা বলেন তিনি। এই দিন অ্যাটর্নি জেনারেলের সাথে শ্রদ্ধা নিবেদন করেন সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কর্মকর্তারা। রুহুল কুদ্দুস কাজল বলেন, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে কেউ হস্তক্ষেপ করছে না, বিচার বিভাগ স্বাধীনভাবেই কাজ করছে। গণতান্ত্রিক সরকারের যে যাত্রা শুরু অভিপ্রায়, এখনো পর্যন্ত আমরা কোনো ধরনের নির্বাহী বিভাগের পক্ষ থেকে কোনো ধরনের ইন্টারফিয়ারেন্স আমরা এখনো লক্ষ্য করি নাই। আমরা মনে করি যে বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীনভাবে বর্তমান অবস্থায় যে অবস্থায় আছে, আমরা সেভাবে স্বাধীনভাবে আগামী দিনে কাজ করে মানুষের ন্যায় বিচার প্রাপ্তির অধিকারটি সুনিশ্চিত করবে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম জটিল অপারেশনের মধ্য দিয়ে উদ্ধার করা হয়েছে ইরানে নিখোঁজ মার্কিন কো পাইলটকে। শনিবার ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সমন্বিত অভিযান চালায় বিশেষ বাহিনী। দুপক্ষের ব্যাপক লড়াইয়ের পর নিরাপদে তুলে নেওয়া হয় বিধ্বস্ত F-15 ফাইটার জেটের এয়ারম্যানকে। অত্যন্ত গোপন ও ঝুঁকিপূর্ণ এই অভিযানে যুক্তরাষ্ট্রের কোনো ক্ষতি হয়নি বলে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তবে আরও একটি এয়ারক্রাফট ভূপাতিতে দাবি করেছে ইরান। শত্রুর ঘরে ঢুকে বের করে আনতে হবে মার্কিন এয়ারম্যানকে। তাই দুদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের অন্যরকম এক লড়াই চলছিল ইরানের দুর্গম পার্বত্য এলাকায়। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে তেহরানের হামলায় F-15 ফাইটার জেট ভূপাতিতের পরপরই প্রথম পাইলট উদ্ধার হলেও সন্ধান মেলেনি কো পাইলট বা এয়ারম্যানের। তার খোঁজে যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম এক ঝুঁকিপূর্ণ অভিযান চালায় মার্কিন বিশেষ বাহিনী। বিধ্বস্ত যুদ্ধবিমানের ক্রুর অবস্থান শনাক্তের পর প্রতিনিয়ত রাখা হয়েছে নজরদারিতে। এরপর সাজানো হয়েছে মিশনের পরিকল্পনা। তবে কোন কোন বাহিনী কোন উপায়ে এই অভিযানে অংশ নিয়েছে গোপন রাখা হয়েছে তা। দুদিন ধরে তুলকালামের পর তৃতীয় দিনে ইরানের সাথে ব্যাপক লড়াইয়ের পর নিরাপদেই উদ্ধার হয়েছেন ওই ক্রু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অপারেশনকে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বেপরোয়া অনুসন্ধান ও উদ্ধার অভিযান হিসেবে। তার দাবি, যুক্তরাষ্ট্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এই অভিযানে। তবে ইরান বলছে অভিযানের সময় আরও একটি মার্কিন এয়ারক্রাফট ভূপাতিত করেছে তারা। এর আগে ইরানও মার্কিন ক্রুর সন্ধানে চালিয়েছিল চিরুনি অভিযান। নিখোঁজকে জীবিত উদ্ধারের বিনিময়ে $৬৭,১০০ পুরস্কারও ঘোষণা করেছিল। এই ঘোষণার পর শত শত মানুষ রওনা দিয়েছিল পার্বত্য এলাকার পথে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা অব্যাহত। শনিবার দেশটির রাসায়নিক শিল্প অঞ্চল টার্গেট করে ব্যাপক হামলা চালিয়েছে যৌথ বাহিনী। খুজেস্তান প্রদেশে আক্রান্ত হয়েছে বেশ কয়েকটি পেট্রোকেমিক্যাল স্থাপনা। অগ্নিকাণ্ডের ঘটনাও হয়েছে।
মাহশহর পেট্রোকেমিক্যাল জোনে হামলায় নিহত হয়েছে 5 জন, আহত 170 জন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি বিস্ফোরক তৈরি করা হতো অঞ্চলটির কারখানাগুলোয়। আরদাবিলে বোমাবর্ষণে প্রাণ হারিয়েছে 3 জন, আহত 3 জন। তেহরান জুড়ে ফাইটার জেট উঠছে আকাশে, পাওয়া গেছে ব্যাপক বিস্ফোরণের আওয়াজ। ইরানের রাজধানীতে আবারও হামলার শিকার একটি বিশ্ববিদ্যালয়ে, বোমা ফেলা হয়েছে হাসপাতালেও। জবাবে ইসরায়েলে জোরদার হামলা চালিয়েছে ইরান। কুয়েতে একটি জ্বালানি স্থাপনায় আঘাত এনেছে মিসাইল। অগ্নিকাণ্ডের পাশাপাশি উল্লেখ্য ক্ষয়ক্ষতির শিকার স্থাপনাটি। ডোনাল্ড ট্রাম্পের দিয়ে আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে ইরান, দিয়েছে পাল্টা হুমকি। শনিবার ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী খুলে দিতে চুক্তির জন্য ইরানকে বেঁধে দেওয়া 10 দিনের সময়সীমার আরও মাত্র 48 ঘন্টা বাকি আছে। এই সময়ের মধ্যে চুক্তিতে রাজি না হলে নরক বানিয়ে দেওয়া হবে ইরানকে। হুমকি উড়িয়ে দিয়ে ইরানের দাবি, অসহায় ও বিচলিত হয়ে এমন ফাঁকা আওয়াজ তুলছেন ট্রাম্প। এমন আলটিমেটামকে বোকামি আখ্যাও দিয়েছে। তেহরানের সেনা কমান্ডের দাবি, মরিয়া, ক্ষুব্ধ, ভারসাম্যহীন পদক্ষেপ নিচ্ছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের জন্য নরকের দরজা খুলবে এমন পাল্টা হুমকিও দিয়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় প্রাণ গেছে আরও এক ইসরায়েলি সেনার। শনিবার লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক লড়াই হয় দুই পক্ষের। হিজবুল্লাহ বিরোধী অভিযান দাবি করলেও বেশ কয়েকটি আবাসিক এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। প্রাণ গেছে অন্তত 11 বেসামরিকের, গুরুতর আহত অনেকে। নাবাতিয়ে অঞ্চলে একটি বাড়িতে আইডিএফের হামলায় নিহত হয়েছে 2 জন, আহত কমপক্ষে 5 জন। বিমান হামলায় টায়ারে প্রাণ গেছে 7 জনের। আইনবাল শহরেও মৃত্যু হয়েছে 2 জনের। গত 1 মাসে লেবাননে ইসরায়েলের হামলায় এ পর্যন্ত প্রাণহানির শিকার 1300-র বেশি মানুষ, গুরুতর আহত 4000-এর ওপর, বাস্তুচ্যুত 10 লাখের বেশি মানুষ। ইরানের অস্ত্র তৈরির প্রধান কাঁচামাল ইস্পাত উৎপাদন ক্ষমতার 70% ধ্বংসের দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনাগুলোয় হামলার কথাও জানিয়েছেন তিনি। ইরানের সন্ত্রাসী শাসন ব্যবস্থাকে পুরোপুরি গুঁড়িয়ে দিতে অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমরা ঠিক সেটাই করছি। তাদের অস্ত্র তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত ইস্পাত উৎপাদন ক্ষমতার প্রায় 70% ধ্বংস করে ফেলতে সক্ষম হয়েছি। আজ তাদের পেট্রোকেমিক্যাল স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছি আমরা। ইরান যুদ্ধের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করেছে সাধারণ ইসরায়েলিরা। শনিবার তেলাবিবের হাবিমা স্কোয়ারে হয় এই প্রতিবাদ কর্মসূচি। ইরানের হামলা বন্ধের দাবি জানায় বিক্ষোভকারীরা। ক্ষোভ ছাড়েন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে। সমাবেশে অংশ নেন 6 শতাধিক মানুষ। এ সময় পুলিশের সাথে বিক্ষোভকারীদের হাতাহাতিও হয়, আটক করা হয় বেশ কয়েকজনকে। যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশটিতে 150-র বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করেছে ইসরায়েল সরকার, যদিও বিক্ষোভের অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির হাইকোর্ট। বিসিবি নির্বাচনে অনিয়ম খতিয়ে দেখতে তদন্ত কমিটির করা প্রতিবেদন জমা পড়েছে এনএসসিতে। রোববার 5 সদস্যের তদন্ত কমিটি 1000 পৃষ্ঠার প্রতিবেদন ক্রীড়া পরিষদের চেয়ারম্যান বরাবর পেশ করে। বিসিবির গঠনতন্ত্র সংশোধনের সুপারিশ করলেও কাউকে অভিযুক্ত না করার কথা জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান সাবেক বিচারপতি একেএম আসাদুজ্জামান। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিসিবির বর্তমান কমিটির বৈধতা নিয়ে তদন্ত প্রতিবেদন জমা পড়েছে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসিতে। রোববার বেলা 11:30টার কিছু সময় পর এনএসসিতে আসেন 5 সদস্যের তদন্ত কমিটি। হাজারখানেক পৃষ্ঠার এই প্রতিবেদনেই ঝুলছে বর্তমান বোর্ডের ভাগ্য। এনএসসি চেয়ারম্যান আমিনুল হক বরাবর তদন্ত প্রতিবেদন পেশ করে এই কমিটি। জেলা বিভাগের কাউন্সিলরশিপ নিয়ে অনিয়মের অভিযোগে মামলা এখনও রয়েছে বিচারাধীন, তাই তদন্ত কমিটি থেকে সরাসরি কাউকে অভিযুক্ত করতে পারেন না। বিসিবির গঠনতন্ত্র সংশোধনের সুপারিশ করলেও এই কারণে কাউকেই অভিযুক্ত না করার কথা জানান সাবেক বিচারপতি ও তদন্ত কমিটির প্রধান একেএম আসাদুজ্জামান। অ্যাকুজ করি নাই, চার্জ ফ্রেম করি নাই, আমরা কাউকে অভিযুক্ত করে কাউকে তার বিরুদ্ধে আমরা ক্রিমিনাল ট্রায়াল যেমন 342-র মাধ্যমে নিয়ে আসতে হয়, জানতে হয়, আমরা এই প্রসিডিউর যাইনি। কিন্তু ওইভাবে এটা আমাদের সিস্টেমটা ছিল না। আমরা ইনকোয়ারি করে দেখছি সিস্টেম মতনভাবে আইনভাবে যে বলা আছে সেভাবে প্রসিডিউর মেনটেন করা হয়েছে কি হয়নি এইটুকু কি সুপারিশ করেছে, যেটা হয়তো আছে। তদন্তের স্বার্থে সাবেক ক্রীড়া উপদেষ্টাকে ডাকা হলেও সাড়া দেননি আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ওনাকে সময় দিয়ে ডাকা হয়েছিল, উনি আমাদের কাছে আসেন নাই। তবে ফেসবুক বার্তায় তিনি জানিয়েছেন নিয়ম বহির্ভূত কোনো তদন্তে তিনি সামিল হতে আগ্রহী নন।
এদিকে বিসিবির শনিবারের সভা শেষে পদত্যাগ করেছেন 4 পরিচালক। সব মিলে বোর্ডের অল্প বয়সেই হাল ছেড়েছেন 7 পরিচালক। তাতে প্রশ্ন উঠছে, আর কতদিন টিকে থাকবে আমিনুল ইসলাম বুলবুলের এই বোর্ড? নির্ধারিত 15 কার্যদিবসের মধ্যেই বিসিবি নির্বাচনে অনিয়মের তদন্তের প্রতিবেদন জমা পড়েছে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসিতে। সেই রিপোর্ট পর্যালোচনা করে এনএসসি থেকে পাঠানো হবে আইসিসির কাছে। আইসিসি যদি সেই প্রতিবেদনে বিসিবি নির্বাচনে অনিয়ম খুঁজে পায় তাহলে ভেঙে যাবে বর্তমান ক্রিকেট বোর্ড। আর তা যদি হয় তবে দ্রুতই শেষ হতে যাচ্ছে সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বিসিবি অধ্যায়। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, এই ছিল সব খবরের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।